গুড মর্নিং এভরিওয়ান। আজকে হয়ে গেছে ডে 4। আমি হাফ রেডি হয়ে গেছি। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। শামুকে খাইয়ে দিয়েছি ওর দুধ মুসলি। ঠান্ডা লাগছে প্রচণ্ড, আমি এটাই পাতলা নিয়ে এসেছি। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করছি লুচি আর আলু চচ্চড়ি। এখানে একটা অদ্ভুত টাইপের ময়দা দিয়ে, ময়দা তো নয় আটা দিয়ে লুচিগুলো হচ্ছে, ঠিক আমাদের মতো নয়। যাই হোক, চলুন খেয়ে নিই দিয়ে বেরোবো। তো আমরা বেরিয়ে পড়ে প্রথমেই আমরা এসেছি, প্রথম যে ভিউ পয়েন্টটা আছে এটার নাম হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। ভিউ ভীষণ সুন্দর। আমার পিছনে একদিকে পাহাড়, এই দেখুন পিছনে একদিকে পাহাড় আর উল্টো দিকে ভিউ পয়েন্ট। তো সেটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কালিম্পং নামটা শুনলেই পাহাড়ের কোলে এক শান্ত স্নিগ্ধ জনপদের ছবি আমাদের চোখে ভেসে ওঠে। সমুদ্র সমতল থেকে প্রায় 4100 ফুট উচ্চতায় অবস্থিত এই শহর তার মনোরম আবহাওয়া, ব্রিটিশ আমলের স্থাপত্য আর হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের জন্য বিখ্যাত। যাই হোক, আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। আর যেমন বললাম, প্রথম আমাদের দ্রষ্টব্য ছিল রামধুরা ভিউ পয়েন্ট। বৃষ্টি এই দিন তেমন আমরা পাইনি, তবে সারাটা দিন চলেছিল মেঘ আর রোদের খেলা। কখনো দেখছি আমরা রোদে ভেসে যাচ্ছি, আবার কখনো দেখছি আমরা যেন মেঘের মধ্যেই অবস্থান করছি, বিশেষত যখন কোনো পাহাড়ের উপরে থাকছি। আকাশ মেঘে ঢাকা থাকায় আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা এদিনও আমাদের চোখে ধরা দেয়নি। আমাদের প্রথম গন্তব্য পৌঁছে গেছিলাম, যা ছিল কালিম্পং থেকে 15 কিলোমিটার দূরে রামধুরা ভিউ পয়েন্ট, যেটা পর্যটকদের কাছে খুবই প্রিয় জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক বিশাল এবং নিরবিচ্ছিন্ন দৃশ্য দেখা যায়। চারিদিকে পাইন গাছের জঙ্গল আর নিচে দিয়ে বয়ে চলা তিস্তা নদীর সর্পিল রূপ এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। রামধুরা ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে তাকালে রংপো সেতু দেখা যায়, যা কালিম্পংকে যুক্ত করেছে সিকিমের সঙ্গে। এই রামধুরা ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর ছেলের সাথে আমি যে স্পেশাল ভিডিওগুলো বানাই, সেই সব ভিডিও বানিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। এই দেখুন, একটু আগেই যেমন আপনারা দেখছেন আমরা রোদে ঘুরে বেড়াচ্ছি, এখানে কিন্তু মেঘ হয়ে গেছে আর টিপটাপ বৃষ্টিও শুরু হয়েছে। আর রাস্তায় মাঝে মাঝে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে নেওয়া তো ছিলই। এদিন ছিল আমাদের চতুর্থ দিন আর শেষ দিন। এর পরের দিন ছিল আমাদের কলকাতায় ফেরা। তাই যেন আরও বেশি বেশি সব কিছুকে ক্যামেরাবন্দি করে নিতে চাইছিলাম। আর কি, চলুন এই মেঘ আর রৌদ্রকে ক্যামেরাবন্দি করতে করতে আমরা এগিয়ে যাই পরের গন্তব্যের দিকে। আমাদের পরের গন্তব্য ছিল জলসা হাউস। রবিবার থাকার কারণে জলসা হাউস ছিল বন্ধ, কিন্তু তার চারপাশের দৃশ্য, মনোরম আবহাওয়া, এইটাই আমরা ভীষণভাবে এনজয় করে নিয়েছিলাম। জলসা বাংলায় যেতে আমাদের একটা ন্যূনতম টিকিট কাটতে হয়েছিল। আমার ছেলের কিন্তু সব জায়গাতেই ছিল ফ্রি। এই দেখুন, এই হচ্ছে জলসা বাংলায় যাওয়ার রাস্তা। আমরা চলেছি জলসার দিকে। এই যে আমরা এখন এসে গেছি জলসা হাউস, যেটা বন্ধ, বাট একটা আমরা ইয়েতে উঠেছি, কি বলে এটাকে, ট্রি হাউসে উঠেছি। দেখুন পেছনে আমার ট্রি। আমরা অ্যাকচুয়ালি পুরো মেঘের মধ্যে, আমি জানি না কতটা, ওয়াও ওয়াও, পুরো মেঘ আসছে আমার ক্যামেরাতে, কি সুন্দর। এখন পুরো মেঘের মধ্যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। শ্যামা, তোমার কেমন লাগছে? ভালো। ললিপপ, এর জীবনে ললিপপ ছাড়া কিছু নেই। এই জলসা বাংলো ব্রিটিশ আমলে 1930 সালে তৈরি হয়েছিল। এই বাংলো ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ। বাংলোটা সিংকোনা বাগানের মাঝে অবস্থিত। এর স্থাপত্য শৈলীতে এখনও ব্রিটিশ আভিজাত্যের ছাপ স্পষ্ট। এর চারপাশের বাগান এবং তিস্তা উপত্যকার দৃশ্য অত্যন্ত মনোরম। পাইন আর সিংকোনার জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে বাংলোয় পৌঁছানোর অভিজ্ঞতা ছিল দারুণ রোমাঞ্চকর। ইতিহাসের গন্ধমাখা এই নির্জন জায়গায় দাঁড়ালে এক অদ্ভুত নস্টালজিয়া অনুভূত হয়। তাই আমরা ভীষণ এনজয় করেছিলাম। আর আমার ছেলেকে দেখুন, ওখান থেকেই কেনা একটা জ্যাকেট পরিয়ে দিয়েছিলাম। যাই হোক, এরপর আমরা চলে গেছিলাম
হনুমান টোপ বা হনুমান মন্দির, আর তার ঠিক নিচেই অবস্থিত অপূর্ব সুন্দর এক দুর্গা মন্দির। হনুমান মন্দিরে হনুমানজির প্রায় 30 ফুট উঁচু একটা বিশাল মূর্তি রয়েছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় মন্দির প্রাঙ্গণ থেকে পুরো কালিম্পং শহর এবং সিকিমের পাহাড়গুলোকে স্পষ্ট দেখা যায়। মন্দিরে ওঠার জন্য বেশ কিছু সিঁড়ি ভাঙতে হয় বটে, তবে উপরে পৌঁছে গেলে শীতল আবহাওয়া আর সুন্দর দৃশ্য সব ক্লান্তি আপনার দূর করে দেবে। হনুমান মন্দির দেখে হনুমানজিকে প্রণাম করে প্রসাদ খেয়ে আমরা চলে গেছিলাম ঠিক তার সামনেই যে দুর্গা মন্দির আছে সেখানে। আর যাওয়ার পথটা দেখুন, সেই পাহাড়ের উপর দিয়ে যেন যাচ্ছি, আর তার পাশ দিয়ে রয়েছে এক সুন্দর ফুলের বাগিচা। নর্থ বেঙ্গল গিয়ে ফুল দেখে আপনার চোখ সার্থক হয়ে যাবে। এত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের রকমারি ফুল এখানে রয়েছে। এই দেখুন, এখানে আমি এই ফুল বাগিচার ভিডিও না করে পারলাম না, ঠিক যেন মনে হচ্ছে এক ফুলদানিতে বিভিন্ন রকমের ফুল আমি ঘরে সাজিয়ে রেখেছি। কিন্তু এদেরকে যদি কলকাতায় আনা হয়, গরমে এরা কিন্তু থাকতেই পারবে না। তাই যেখানে যে আছে সে তেমনই থাকুক সুন্দরভাবে। আর এই যে দেখুন, এই পড়ে থাকা ফুলটা আমার ছেলে দিয়েছে আমাকে গিফট হিসেবে, এই বা কম কি। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এই দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরের শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে মন ভরিয়ে দেবে, আর চারপাশের অপূর্ব সুন্দর ভিউ। তাই এখানে মন চাইলে আপনি সারাদিন বসে বসে কাটিয়ে দিতে পারেন। এত সুন্দর, এত মনোরম পরিবেশ এখানকার। এই মন্দিরটা দেখে মনে হলো এটা খুব বেশি পুরনো নয়, খুব রিসেন্টলি এই মন্দিরটা তৈরি হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে, মন্দির মনে হলে আমাদের যেমন একটা ছবি মনে আসে, এটা কিন্তু তেমন নয়। পাহাড়ের কোলে এই দুর্গা মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। আর যেমন বললাম, এর মধ্যে আপনি সারাটা দিন কাটিয়ে যেতে পারেন। এখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম এর পরের দ্রষ্টব্যে। রাস্তায় আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে। আর তার সাথে আমার কর্তা মশাইয়ের চলছিল চা কফি খাওয়া, আর আমরা তার সাথে টুকটাক পেট চালিয়ে যাচ্ছিলাম, মানে টুকটাক খাচ্ছিলাম। এ দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি পরের দ্রষ্টব্যে, যা হচ্ছে ডেলো পার্ক। ডেলো পার্কে এসে প্রথমেই আমার ছেলে পেয়ে গেছে এই গাড়ি, সঙ্গে সঙ্গে সে তো সেটা চালাবি, ও এই গাড়ি চালাতে লেগেছিল। তো এই কালিম্পংয়ের সর্বোচ্চ বিন্দু হচ্ছে এই সুবিখ্যাত ডেলো পার্ক। এটা সমুদ্র সমতল থেকে প্রায় 5,600 ফুট উপরে। এখানে একটা সুন্দর বাগান আর ট্যুরিস্ট কমপ্লেক্স রয়েছে। এর সৌন্দর্য হলো মরশুমি ফুলের সমারোহ আর সবুজ ঘাসের গালিচা। এখান থেকে একদিকে যেমন তুষার শুভ্র হিমালয় দেখা যায়, অন্যদিকে নিচে তাকালে দেখা যায় কালিম্পং শহর আর ছোট ছোট পাহাড়ি গ্রাম। যারা আবার একটু বেশি অ্যাডভেঞ্চার ভালোবাসে, তাদের জন্য এখানে প্যারাগ্লাইডিংয়ের সুযোগও রয়েছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু ওই যে আমাদের আজকে কপালে ছিল না, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। যাই হোক, ডেলো পার্ক থেকে এরপর আমরা চলে এসেছিলাম এর খুব কাছেই অবস্থিত কালিম্পং সায়েন্স সেন্টার। এই বিজ্ঞান কেন্দ্র শিশু, ছাত্রছাত্রী এবং যারা বিজ্ঞান ভালোবাসে তাদের জন্য একটা বড় ভালো লাগার জায়গা। সাম্য কিন্তু এখানেও বেশ এনজয় করে নিয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম একটা ক্যাকটাস বাগানে। এখানে সত্যি কথা বলতে কি আমি আর আমার ছেলে নামেনি, কারণ সাম্যবাবু তখন গাড়িতে ঘুমোচ্ছিলেন, মানে ওই আর কি খাওয়া দাওয়ার পর দিবানিদ্রা। ডেলো পার্কেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম, তাই আমি আর যাইনি, আমার বাবা কর্তা মশাই ঘুরে এসেছিলেন। তারপর আমরা চলে এসেছিলাম এখান থেকে বেশ কিছুটা দূরে দূরপিন দ্বারা হিল ও মনস্ট্রি। মনস্ট্রি যেমন বলেছি আমার চিরকালই খুব ভালো লাগে, আর এটা হলো কালিম্পংয়ের অন্যতম প্রধান আকর্ষণ। এখানে দেখুন সাম্যবাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে এবং পুরো দমে মনস্ট্রি ঘুরতে লেগেছে। যাই হোক, পাহাড়ের চূড়ায় অবস্থিত এই জংজক পালরি ফোদং মনস্ট্রি তিব্বতী স্থাপত্যের এক অনন্য নিদর্শন।
এর ভেতরকার শান্ত পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে। এরপর আমরা এসে গেছিলাম, এটা হচ্ছে মর্গ্যান হাউস। তো এখন আমরা ঘুরে টুরে চলে এসেছি হোটেলে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তারপর আমরা এসেছি আমাদের উপরের ফ্লোরে, এটা একদম টপ ফ্লোর এখানকার। এর উপরে আর কোনো ছাদে যাওয়ার কোনো সিঁড়ি টিড়ি নেই, এটাই ইয়ে। তো এখান থেকে ভিউটা মেসমেরাইজিং, মানে পুরো কালিম্পংকে এখান দিয়ে দেখা যাচ্ছে, যেটা আমি আপনাদের দেখাতে চলেছি। পাহাড়, মেঘ, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি, বাট সেটা নেক্সট বারের জন্য। দার্জিলিং, কার্শিয়াং সবই আমাদের বাকি থাকলো, সিকিম। তো কাঞ্চনজঙ্ঘা নেক্সট বারের জন্য। তো চলুন আমরা কালিম্পং দেখাই। এই যে এইখান দিয়ে শুরু হচ্ছে কালিম্পং সিটি। ওই দেখুন দূরে, আর এখানে মেঘের খেলা। একটু আপনাদের জুম করে দেখাই, এই দেখুন এই হচ্ছে পুরো কালিম্পং সিটি। গাড়ি দেখতেছো? ভীষণ সুন্দর। আর সারাদিন আমরা মেঘ আর রৌদ্রের খেলা দেখলাম, খুব সুন্দর। বাড়ি। আর এই যে নিচে আমাদের ঘর, এই সিঁড়ি দিয়ে আমাদের রুম কানেক্টেড আছে নিচের সাথে। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এইদিকে একটা ছোট্ট, এটা হচ্ছে 3 তলার ব্যালকনিটা। আর এখানে দেখুন পিছন দিকটাও পুরো পাহাড়, আর তার পিছন দিক পুরো এখানে পার্টি বার্টি হয় যতদূর মনে হলো। আর এই হচ্ছে এখানে সব থেকে টপ ফ্লোরের রুম, এটা আপনাদের একটু দেখিয়ে দিই। একই রকম, বরং আমাদের নিচেটা একটু বড়, একটা সুন্দর কুইন সাইজের বেড, অ্যান্ড যেমন থাকে রেগুলার সেরকমই। যাই হোক, মোটামুটি আমাদের স্টে শেষ হয়ে এলো। এখন একবার বেরোতেও পারি, নাও বেরোতে পারি। বাস ডিনার করে কালকে আমরা এনজেপির পথে। কালিম্পং মানে শুধু ঘুরে বেড়ানো নয়, এটা হলো যান্ত্রিক জীবন থেকে দূরে নিজেকে খুঁজে পাওয়ার জায়গা। পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের খেলা, স্থানীয় মানুষদের সাথে কথাবার্তা, পাহাড়ি খাবার দাবার, বিশেষ করে মোমো আর স্থানীয় চিজ ভ্রমণকে আরও পূর্ণতা এনে দিয়েছিল। যাই হোক, এই শুরু হলো আমাদের 5ম দিন তথা শেষ দিন। আমরা কালিম্পং থেকে একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম এবং আমরা যাচ্ছিলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে। সেখান থেকে আমাদের ট্রেন বন্দে ভারত, যা আমাদের ওই দিনই রাতে কলকাতায় পৌঁছে দেবে। এই দেখুন, রাস্তায় আমরা আরও কিছু চা বাগান দেখে নিয়েছিলাম এবং সকাল থেকে চা বাগানে চলছে চা পাতা তোলার কাজ। আর এখানে আরও কিছু দ্রষ্টব্য আমরা দেখে নিয়েছিলাম। প্রথম ছিল কালিম্পং স্পট, যেখানে আই লাভ কালিম্পং আপনি ফটো, ভিডিও ইত্যাদি করতে পারেন। আর মেন সৌন্দর্য ছিল এই পুরো রাস্তাটা ছিল তিস্তা নদীর ধার দিয়ে। তো তিস্তা নদীর ধার দিয়ে আমরা চলেছিলাম নিউ জলপাইগুড়ির দিকে। এই দেখুন, রাস্তায় যে ছোট্ট দোকানটা দেখালাম, সেখান থেকে কিন্তু আমি কিছু পাহাড়ি সবজিও কিনে নিয়েছিলাম, কারণ গৃহিণীদের মাথায় তো সব সময় থাকে বাড়ি গিয়ে কি রান্না হবে, কি খাওয়া হবে। যাই হোক, সেই সব কিনে, আর এই একটা ভিউ পয়েন্ট ছিল, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম। আর মাঝখানে চা, কফি, টয়লেট ব্রেক তো ছিলই। এখান থেকে আরও কিছুটা নেমে আমরা দেখতে পেলাম চিত্রে ওয়াটারফলস। পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই ওয়াটারফলস রাস্তার ঠিক ধারেই অবস্থিত। খুব বড় না হলেও এর চারপাশের পরিবেশ খুব সুন্দর। কালিম্পং থেকে নিচে নামার পর প্রথম যে বড় মোড়টা পাওয়া যায় সেটা হলো তিস্তা বাজার, যেখানে আমি সবজি কিনলাম, আগে আপনারা দেখলেন। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই তিস্তা নদীর নীল জলরাশি পর্যটকদের বড় পছন্দের। তবে এই পথের সবথেকে জনপ্রিয় ঐতিহাসিক স্থাপত্য হলো সেবকের করোনেশন ব্রিজ, যা 1937 সালে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। পাহাড়ের সবুজের মাঝে এই লাল রঙের আর্চ ব্রিজটা দেখার মতো। এনজেপি পৌঁছে আমরা দুপুরে খাবার দাবার খেয়ে নিলাম হোটেলের স্টেশনের একদম কাছে বঙ্গ দরবার হোটেলে। তারপরে আর কি, স্টেশনে এসে লাগেজ সহ পায়ে হাঁটা লম্বা পথ পাড়ি দিয়ে ওভারব্রিজ পেরিয়ে আমরা যখন বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার জন্য ওয়েট করছি, তখন মোটামুটি ঘড়িতে প্রায় 1টা। যথাসময়ে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল এবং মোটামুটি রাইট টাইমে আমাদের কলকাতায় পৌঁছেও দিয়েছিল। তো এই ছিল আমাদের ছোট্ট 4-5 দিনের নর্থ বেঙ্গল যাত্রা।
যা আপনার মনকে ভীষণভাবে ছুঁয়ে যাবে। এখানে হয়তো দ্রষ্টব্য প্রচুর কিছু নেই, প্রচুর আপনার ঘুরে বেড়াবার জায়গা নেই, এনজয় করার জিনিস নেই, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য, এই শান্ত মনোরম পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে, যা আপনার মনের খাতায় চিরকাল থেকে যাবে একটা স্পেশাল জায়গা করে। নর্থ বেঙ্গল আমার এই প্রথম যাওয়া, এবং এখন তো কিছুটা গেলাম, পরের বার আবার যেতে চাই নর্থ বেঙ্গলের অন্য দিকগুলোকে ঘুরে বেড়াবার জন্য। দেখা তো বাইরে দেখা। এখন আমরা ট্রেন ধরার জন্য এসেছি এনজেপি স্টেশনের কাছে। তার এখানে কাছে একটা হোটেলে, এখানে আমরা লাঞ্চ করে যাবো ট্রেন ধরতে। এই দেখুন, আমরা এনজেপির 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, আর আমাদের ট্রেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে বন্দে ভারত, যা এই বিশাল দূরত্ব মাত্র 7-8 ঘন্টাতেই আমাদের পৌঁছে দেবে। আর ওই যে আমার ছেলে, তার উৎসাহ কিন্তু কোনো দিক দিয়ে কম নয়, সব লাগেজ গুটিয়ে সে ট্রেনে ওঠার জন্য রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।